মধু, আজ এত ভোরে উঠলি কেন রে? বৃষ্টিটা দেখ কেমন থামার নাম নেই। নদীতে গেলে আবার ঢেউয়ে নৌকা টলবে। হে একটু থাম না, রোদ উঠুক তারপর যা। ঠাকুমা, বর্ষাকালে তো এমন ভোরেই নদীতে ইলিশ আসে। বাবা বলতো ভাদ্র মাসের প্রথম বৃষ্টিতে যে মাঝি জাল ফেলে নদী তাকে ফাঁকা হাতে ফেরায় না। আজকে জোয়ারের জল ভারী, মনে হচ্ছে কপাল খুলবে। তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। তোর বাবাও এই একই কথা বলতো। সেই ভোরের অন্ধকারে নৌকা নিয়ে বের হতো, সন্ধ্যায় ফিরে আসতো ঝুড়ি ভর্তি মাছ নিয়ে। সেই দিনগুলো আর নেই রে। এখন তুই একাই সব সামলাচ্ছিস। বুড়ো বয়সে আমার মনটা কেমন করে। মাঝে মাঝে ভাবি তোর বাবা থাকলে তোকে একা এত কষ্ট করতে হতো না। ঠাকুমা, তুমি আবার সেই পুরনো কথা শুরু করলে। বাবা নেই বলে কি সংসার থেমে থাকবে? আরে আমি তো আছি, তুমি আছো, এতটুকুই যথেষ্ট। তুমি শুধু বলো আজকে কি রান্না করবে, আমি মাছ নিয়ে আসি। তোমার সেই সর্ষে বাটা দিয়ে ইলিশের ঝোলটাও বানাও, ঠিক আছে? দূর, তোর মুখে এত বড় বড় কথা শোভা পায় না। তবে হ্যাঁ, আজ যদি সত্যি একটা নদীর ইলিশ জোটে, গরম ভাতে সবাই মিলে খাবো। আজ আর বেশি দূরে যাস নে, কাছের ঘাটেই জাল ফেলিস। আচ্ছা ঠাকুমা, তোমার কথা রাখবো। তুমি শুধু চুলাটা জ্বালিয়ে রাখো, আমি ফিরে আসছি। দাঁড়া দাঁড়া, এই পান্তা ভাতটুকু খেয়ে যা। খালি পেটে নদীতে গেলে মাথা ঘুরবে যে। তোর বাবাকেও জোর করে খাওয়াতাম, সেও তোর মতো তাড়াহুড়ো করতো। আচ্ছা দাও দাও, দুগ্রাস খেয়েই বেরোচ্ছি। তুমি এত ভেবো না ঠাকুমা, আমি বড় হয়ে গেছি এখন। মধু, এত ভোরে নদীতে? আজ তো জল অনেক ঘোলা, ঢেউও বেশি। তুই একটু ভেতরের দিকে যাচ্ছিস নয়তো? সেদিনে পাশের গ্রামে রতন কাকার নৌকা উল্টে গিয়েছিল, মনে আছে? কুসুম, তুমি আবার চিন্তা শুরু করলে। আমি তো এই নদীতে ছোটবেলা থেকে সাঁতার কাটছি। এই জলের প্রতিটা ঢেউ আমাকে চেনে। তুমি বরং বলো, এত ভোরে নদীর পাড়ে কি করছো? তুমি বিষয়টা ঘোরালে না। আমি বলেছিলাম সাবধানে থাকো। তুমি হাসছো কেন? হাসছি কারণ তোমার কথা শুনলে মনে হয় তুমি আমার ঠাকুমার মতো হয়ে যাচ্ছ। আরে ঠাকুমাও বলে সাবধানে যা, নদী চেনা মানুষকেও ভোলায়। হ্যাঁ, বাজে বকো না। চিন্তা করলে দোষ কি? তোমার ঠাকুমা একা ঘরে বসে থাকেন তোমার ফেরার পথ চেয়ে। সেটা একটু ভাবো। আচ্ছা, জাল যে ফেললে কিছু আটকেছে? আচ্ছা তুমি একটু দাঁড়াও, মনে হচ্ছে জালে কিছু একটা আটকেছে। ভারী লাগছে টানতে। ধীরে ধীরে আনছি, দাঁড়াও। তাড়াহুড়ো করলে ছিঁড়ে যাবে। এই জালটা বাবার সময়ের, নতুন কেনবার পয়সা নেই। সত্যি? কি মনে হচ্ছে? ইলিশ? এই সময় তো নদীতে ইলিশ ওঠে। তুমি আস্তে টানো, জাল ছিঁড়ে যাবে না হলে। মধু, মধু, আস্তে আস্তে টানো। ওই দেখো, কিছু একটা চকচক করছে। কুসুম দেখো, একটা বড় সড়ো ইলিশ। রূপলি রং দেখেছো? কতদিন পরে নদী আমাকে এমন উপহার দিল। আজকে ঠাকুমা খুশি হবে। এই মাছটা দেখলে ঠাকুমার চোখ জলে ভরে যাবে, আমি জানি। মধু, সত্যি অনেক সুন্দর মাছ। তোমার বাবার কথাই সত্যি হলো। ভাদ্র মাসের বৃষ্টিতে নদী তোমাকে ফাঁকা হাতে ফেরায়নি। তাড়াতাড়ি পাড়ে আনো, জলে রাখলেই ছুটে যাবে। মধু, এত বড় ইলিশ! এটা বাজারে নিয়ে গেলে তো অনেক দাম পাবে। নিবারণ কাকার হোটেলেও দিতে পারো, উনি ভালো দাম দেবেন। তোমাদের সংসারে তো টাকার দরকার আছে। ঠাকুমার ওষুধ কিনতে হয়। ঘরের টিনটাও তো ফুটো হয়ে গেছে। বর্ষার রাতে ঠাকুমার খাটের পাশে জল পড়ে, সেটা আমি নিজে দেখেছি। জানো কুসুম, বাজারে নিয়ে গেলে হয়তো 500 টাকা পাবো, কিন্তু ঠাকুমা সকালে বলেছে আজকে যদি ইলিশ জোটে গরম ভাতে সবাই মিলে খাবো। ঠাকুমা কতদিন ইলিশ খায়নি জানো? তাহলে আজ বেচো না, আজ ঠাকুমার জন্যই রাখো। টাকা তো আবারও আসবে, কিন্তু ঠাকুমার মুখের হাসিটা, সেটা তো আর দামে কেনা যায় না। ঠাকুমাকে একবেলা খুশি করতে পারলে সেটাই অনেক। তুমি ঠিকই বলেছ। সংসারের সুখও তো কখনো কখনো এক টুকরো মাছের মতো, হাতে এলে ধরে রাখতে হয়, না হলে জলে ফিরে যায়। আজকে ইলিশ বাড়িতেই থাকবে। তাহলে তাড়াতাড়ি বাড়ি যাও, ঠাকুমা অপেক্ষা করছেন।
আমিও পদ্ম ফুল নিয়ে বাড়ি যাই, মা অপেক্ষায় আছে। আজ সত্যিই বর্ষার ভোরটা সুন্দর হলো। মধু, মাছটা ভালো করে ঢেকে রেখো কিন্তু, বৃষ্টির জলে ভিজলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আজকে নদী আমাকে ফাঁকা হাতে ফেরায়নি। বাবার কথা সত্যি হলো। আচ্ছা কুসুম, আমি রাখি, একটু পরেই ফিরি। হ্যাঁ, দড়িটা বেঁধে নিই, না হলে নৌকা ভেসে যাবে আবার। নিবারণ কাকা, মধুদা আজকে একটা বিশাল বড় ইলিশ ধরেছে। আমি নিজের চোখে দেখেছি, এত বড়, রূপালি রং ঝকঝক করছিল। মধুদা ঝুড়িতে করে নিয়ে এসেছে, ওই দেখো নৌকার পাশে রেখেছে। আরে সত্যি নাকি? এই সময় ইলিশ পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। মধুর ভাগ্য ভালো বলতে হবে। কিন্তু বাপ্পা, এত বৃষ্টিতে তুই ভিজছিস কেন? তোর মা জানলে আমার কান ধরবে, বলবে নিবারুনদা তুমি বাপ্পাকে আটকাতে পারলে না। আয় ভেতরে আয়, চা খা। কাকা, চা পরে খাবো। আমি দেখতে চাই মধুদা ইলিশটা কি করে, বেচবে না বাড়িতে নিয়ে যাবে। বিমলা ঠাকুমা রান্না করলে তো গন্ধে পাড়া মাতাবে। ঠাকুমার রান্নার গন্ধ পেলে আমার পেট ছুঁই ছুঁই করে। গত বছর একবার ঠাকুমা মাছ ভাজা করেছিল, আমি 2 বাড়ি দূর থেকে গন্ধ পেয়ে ছুটে গেছিলাম। তোর পেটের কথা পরে হবে, আগে ভেতরে আয়। এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে থাকলে সর্দি হবে। মধু বুদ্ধিমান ছেলে, সে নিজে বুঝবে কি করতে হবে। তুই এত ছোট ছেলে, সব বিষয়ে নাক গলাস কেন? তোর স্কুলের পড়া হয়েছে? মাস্টার মশাই কাল তোর মাকে ডেকে পাঠাবেন শুনেছি। কাকা, পাড়ার কথা বলো না এখন, আমি নাক গলাই না। আমি শুধু দেখি, চোখ তো বন্ধ করে রাখতে পারি না। আচ্ছা কাকা, আমি একটু ওদিকে যাই, দেখি কি হচ্ছে। তুমি চিন্তা করো না, আমি ভিজবো না। ভিজবো না বলে মাথার চুল থেকে জল ঝরছে। যা, তবে বেশিক্ষণ বাইরে থাকিস না। মধুদা, তোমার ইলিশ কোথায়? ঝুড়ি তো খালি। আমি একটু আগে দেখলাম কুসুম দিদির হাতে কলা পাতায় মোড়া কিছু একটা ছিল। দিদি ওদিক দিয়ে বাড়ি যাচ্ছিল, আমি নিজের চোখে দেখেছি, মিথ্যে বলছি না। দিদি একটু তাড়াতাড়ি হাঁটছিল বৃষ্টির মধ্যে। কি বলছিস বাপ্পা? কুসুম কুসুম আমার মাছ কেন নেবে? তুই ভুল দেখেছিস নিশ্চয়ই। কুসুম কোনো দিন কারোর জিনিস ধরে না। এই ছোটবেলা থেকে চিনি তাকে, সে এমন কাজ করতে পারে না। এই ছোটবেলায় আমার একটা পয়সা কুড়িয়ে পেলে ফিরিয়ে দিত, সে এমন মেয়ে না রে ভাই। মধুদা, আমি নিজের চোখে দেখেছি বলছি তো, কলা পাতায় মোড়া ছিল, ঠিক তোমার ঝুড়িতে যেমন মাছটা মোড়া ছিল তেমনই। দিদি তাড়াতাড়ি হাঁটছিল, যেন কেউ দেখে ফেলবে। আমি মিথ্যে বলবো কেন? তুমি নিজেই জিজ্ঞেস করে দেখো না, আমি কি তোমার সাথে মজা করবার জন্য বৃষ্টিতে ভিজছি? কিন্তু কুসুমই তো বলেছিল মাছটা বেচো না, ঠাকুমার জন্য রাখো। তাহলে সে নিজে কেন নেবে? এটা তো খাপ খায় না। বাপ্পা, তুই এত ছোট, হয়তো ঠিক মতো দেখিসনি। অন্য কিছু হতে পারে, কলা পাতায় মোড়া। ফুলও তো কলা পাতায় মোড়ে মানুষ, তাই না? মধুদা, তুমি বিশ্বাস করো বা না করো, আমি যা দেখেছি তা সত্যি। তুমি গ্রামের লোকেদের জিজ্ঞেস করো, কেউ হয়তো দেখেছে। আমি তো আর মিথ্যে বলবার জন্য বৃষ্টিতে ভিজছি না। আচ্ছা আমি যাই, মা ডাকছে। কিন্তু মধুদা, আমি যা দেখেছি তা দেখেছি। ঠিক আছে বাপ্পা, তুই যা, আমি দেখছি কি করা যায়। মধু, তুমি কি আমার সাথে কথা বলবে না আজ? সকাল থেকে দেখছি তুমি আমার দিকে তাকাচ্ছই না। গ্রামের লোকজনও আমার দিকে অন্যরকম করে তাকাচ্ছে। ঘাটে কালিদির সঙ্গে দেখা হলো, উনি মুখ ঘুরিয়ে নিলেন। কি হয়েছে আমাকে বলবে? আমি কি কোনো অন্যায় করেছি যে সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছে? কুসুম, আমার ইলিশটা হারিয়ে গেছে। সকালে যেটা ধরেছিলাম ঝুড়িতে রেখেছিলাম, ফিরে এসে দেখি নেই। বাপ্পা বলছে তোমার হাতে কলা পাতায় মোড়া কিছু দেখেছে। আমি জানি না কি ভাববো, কিভাবে মাথা কাজ করছে না। সকাল থেকে এই একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে মাথায়। কি বলছো তুমি? আমি তোমার মাছ নেব? মধু, তুমি কি সত্যি এটা বিশ্বাস করছো? আমার হাতে কলা পাতায় পদ্ম ফুল ছিল, মায়ের জন্য পূজার ফুল। তুমি তো জানো আমি কেন নদীর পাড়ে এসেছিলাম। আমি তোমাকে নিজেই বলেছিলাম তো। সকালে তুমি নিজেই জিজ্ঞেস করলে পদ্ম ফুল তুলতে এসেছো নাকি, আর আমি হ্যাঁ বললাম। তাহলে এখন কি হলো? কুসুম, আমি 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 জানি না কাকে বিশ্বাস করব। বাপ্পা ছোট হলেও মিথ্যে বলবার ছেলে না, কিন্তু তোমাকেও তো চিনি ছোটবেলা থেকে। মাথায় সব গুলিয়ে যাচ্ছে। ঠাকুমার মুখটা ভাবছি, কত আশা করে বসে আছে। সকালে বলে গেছি মাছ নিয়ে আসবো, এখন খালি হাতে কিভাবে ফিরবো? মধু, তোমার ইচ্ছে।
তুমি যা বিশ্বাস করতে চাও করো, কিন্তু আমি যা নই তা আমাকে বানিও না। আমাদের বন্ধুত্ব এত বছরের, একটা মাছের জন্য সেটা ভেঙে যাবে? ছোটবেলায় একসঙ্গে নদীর পাড়ে খেলেছি, একসাথে বৃষ্টিতে ভিজেছি, সেই সব দিনকে একটা সন্দেহ মুছে যাবে। আমি যাচ্ছি, বৃষ্টি বাড়ছে। কুসুম, কুসুম, একটু দাঁড়াও কুসুম। না মধু, আজ আর কিছু বলতে চাই না। তুমি যখন মন থেকে বুঝবে তখন এসো। ঠাকুমা, আমাকে মাফ করো, ইলিশটা হারিয়ে গেছে। সকালে এত বড় মাছ ধরেছিলাম, তোমার জন্য নিয়ে আসবো বলে রেখেছিলাম, কিন্তু কেউ নিয়ে গেছে। আমি তোমার কথা রাখতে পারলাম না। তুমি সর্ষে বাটা পিষবে বলেছিলে, আমি সেটাও হতে দিতে পারলাম না। মধু, তুই কাঁদছিস নাকি রে একটা মাছের জন্য? দেখ বাবা, এই সংসারে তোর দাদু চলে গেলেন, তোর বাবা চলে গেল, আমি কিন্তু ভেঙে পড়িনি। একটা ইলিশ না পেলে পৃথিবী কি থেমে যায়? আয় ভেতরে আয়, তুই সারাদিন না খেয়ে আছিস, মুখখানা তো শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু ঠাকুমা, তুমি কতদিন ইলিশ খাওনি। আজকে সকালে তোমার চোখে যে আশাটা দেখেছিলাম, আর কুসুমের সাথেও একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। বাপ্পা বলছে কুসুম মাছটা নিয়ে গেছে, কিন্তু আমার মন বলছে সে এমন করতে পারে না। শোন মধু, কুসুম সেই ছোট্ট থেকে এই বাড়িতে আসে, ওর চোখে আমি কোনো দিন খারাপ কিছু দেখিনি। তুমি ঠিকই বলেছ ঠাকুমা, আমি বোকামি করেছি। কুসুম সকালে আমার ভালোটাই ভাবছিল, আর আমি ওকে সন্দেহ করলাম। আর শোন, ইলিশ না থাকলেও সবাই একসঙ্গে খেলেই ভাতের স্বাদ বাড়ে। আয়, আলু সেদ্ধ আর গরম ভাত খা, কাল আবার নদীতে যাবি, নদী তো আর শুকিয়ে যায়নি। কুসুম দিদি, দিদি আমাকে একটু কথা বলতে দাও। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, আমি না বুঝে কথা বলেছিলাম দিদি। তোমার নামে মিথ্যে কথা বলেছি সবার কাছে, আমাকে মাফ করে দাও। বাপ্পা, তুই কাঁদছিস কেন? আমি তোর উপর রাগ করিনি। তুই ছোট মানুষ, চোখে যা দেখেছিস তাই বলেছিস, কিন্তু বুঝলি, চোখে দেখা সবসময় সত্যি হয় না। কথা একবার বের হলে আর ফিরিয়ে নেওয়া যায় না। দিদি, আসলে মাছটা একটা বিড়াল নিয়ে গিয়েছিল। নিবারণ কাকার হোটেলের পেছনে ঝুড়ি পাওয়া গেছে, মাছের কাঁটা পড়ে আছে। আমি যদি আগে একটু ভেবে দেখতাম, তাহলে তোমাকে এত কষ্ট পেতে হতো না। আমি সবাইকে গিয়ে সত্যিটা বলবো দিদি, প্রতিটা মানুষকে বলবো। বাবা, মানুষই তো ভুল করে, সেটা স্বাভাবিক, কিন্তু ভুল বুঝতে পেরে এসে বলতে পারাটা অনেক বড় কথা। তুই এত ছোট বয়সে যে এটা বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক। কাঁদিস না রে, আয় মুখ ধুয়ে নে, আমি তোকে কোনো দিন দোষ দিইনি। দিদি, তুমি সত্যি অনেক ভালো। আমার জায়গায় অন্য কেউ হলে কান বলে দিত। তুমি কিচ্ছু বললে না। মধুদা তো তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, উনিও খুব কষ্ট পাচ্ছেন। তুমি কি ওর সাথে একবার কথা বলবে? দেখি বাপ্পা, আগে মধু নিজে আসুক। কিছু কথা আছে যেগুলো মুখোমুখি বলতে হয়, ফোনে বা লোক পাঠিয়ে হয় না। তুই যা, সবাইকে সত্যিটা বল। মধু, তুই এসেছিস, ভালো করেছিস। দেখ, এই ইলিশটা আজ সকালে বাজার থেকে এসেছে, তোর জন্য রেখে দিয়েছি। না না, টাকা নেব না। বিমলা ঠাকুমার হাতে রান্না খাওয়ার সৌভাগ্য সবার হয় না। নিবারণ কাকা, আমি এটা মেনে নিতে পারছি না। তুমি তো ব্যবসা করো, তোমারও তো সংসার আছে। আমি পরে দাম দিয়ে দেব, একটু সময় দাও। আমার কাছে এখন হাতে পয়সা নেই, কিন্তু পরে হাটে মাছ বেচে দেব। মধু, তোর বাবা আমার বন্ধু ছিল, সে বেঁচে থাকতে কত মাছ দিয়ে গেছে আমার হোটেলে, অনেকবার দাম নেয়নি। আজ আমি তার ছেলেকে একটা মাছ দিতে পারবো না? এটা ব্যবসা না বাবা, এটা সম্পর্ক। তুই নে, ঠাকুমাকে রান্না করতে বল। কাকা, তুমি সত্যি, আমি কি বলবো বুঝতে পারছি না। কিন্তু কাকা, আমি একটা বড় ভুল করে ফেলেছি। কুসুমকে ভুল বুঝেছি, না বুঝে সন্দেহ করেছি। বাপ্পার কথা শুনে কুসুম তো আমার ভালোটাই চেয়েছিল, আর আমি ওর মুখের উপর কথা বলা বন্ধ করে দিলাম। কালকে ওর চোখে কি কষ্ট দেখেছি কাকা, সেটা ভাবলে নিজের উপর রাগ হয়। জানি সব, বাপ্পা আমাকে সব বলেছে। তুই এখন কুসুমের কাছে যা, যা বলার তা মুখে বল, দেরি করিস না। আর একটা কথা মনে রাখিস, ভুল করাটা দোষের না, ভুল জেনেও না ঠিক করাটা দোষের।
কাকা, আমি এক্ষুনি যাচ্ছি কুসুমের কাছে। কুসুম, আমি জানি তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই আজকে। তোমাকে না বুঝে সন্দেহ করেছি, কথা বলা বন্ধ করে দিয়েছি, অথচ তুমিই আমাকে বলেছিলে মাছটা ঠাকুমার জন্য রাখতে। তুমি আমার ভালোটাই ভাবো সবসময়। সেই ভোরে তুমি আমাকে সাবধান থাকতে বলেছিলে, চিন্তা করেছিলে, আর আমি কিনা তোমাকে চোর ভাবলাম। এর চেয়ে খারাপ আর কি হতে পারে? জানো, কাল রাতে আমি ঘুমোতে পারিনি। ভাবছিলাম এত বছরের চেনা মানুষ কিভাবে একটা ছোট ঘটনায় সব ভুলে যায়। কিন্তু তারপর ভাবলাম তোমারও কষ্ট ছিল, ঠাকুমার জন্য মাছ ধরেছিলে, সেটা হারিয়ে গেল। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মন খারাপের জন্য তোমাকে দোষ দেওয়া উচিত হয়নি। তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। গ্রামের লোকেরা তোমার দিকে যেভাবে তাকিয়েছে সেটা আমার জন্য হয়েছে। আমি সবাইকে গিয়ে সত্যিটা বলবো। মধু, নদীর জল যেমন ঘোলা হয় আবার পরিষ্কারও হয়। আমি তোমার উপর রাগ করে থাকতে পারি না, চেষ্টা করেও পারি না। কাল রাতে ভাবলাম রাগ করে থাকবো, কথা বলবো না, কিন্তু সকালে এই নদীর পাড়ে এসে বসে দেখি সব রাগ জলের মতো বয়ে গেছে। আমি মাফ করেছি, কিন্তু ভুলতে একটু সময় লাগবে। আমি সময় দেব কুসুম, যতটা দরকার। তোমার যত সময় লাগে আমি অপেক্ষা করব। আর একটা কথা, নিবারণ কাকা একটা ইলিশ দিয়েছেন, ঠাকুমা রান্না করবেন, তুমিও আসবে তো আজকে? ঠাকুমা তোমাকে খুব ভালোবাসে, তোমাকে ছাড়া খেতে বসবে না। ঠাকুমার হাতের ইলিশ ভাত কে ছাড়তে পারে বলো? আমি আসবো। ঠাকুমাকে একা রাখা ঠিক না, উনি বুড়ো মানুষ, মন খারাপ করলে শরীরে লাগে। তাহলে সন্ধে আসবে, আমি অপেক্ষায় থাকবো। আসবো, তবে মধু, একটা কথা, এরপর থেকে কোনো কিছু শোনার আগে নিজের মন দিয়ে ভাববে, মানুষের কথায় নয়, নিজের বোঝায় চলবে। পারবে তো? পারবো কুসুম, এই ভুল থেকে যা শিখেছি সেটা সারা জীবন মনে থাকবে কুসুম। দেখ মধু, আমি বলেছিলাম না সবাই মিলে খেলে ভাতের স্বাদ বাড়ে। আজ দেখ, কলা পাতায় গরম ভাত, সর্ষে ইলিশ, আর আমার আপনজন সবাই পাশে। এর চেয়ে বেশি আর কি বা চাই জীবনে? আমার বুড়ো চোখে এই দৃশ্যটাই সবচেয়ে সুন্দর। বিমলা দিদি, তোমার হাতের রান্নার তুলনা নেই। আমি এত বছর হোটেল চালাই, কত রাঁধুনি দেখেছি, কিন্তু তোমার এই সর্ষে ইলিশের ধারে কাছে কেউ আসতে পারবে না। এটা শুধু রান্না না দিদি, এটা ভালোবাসা। ভাগ করে খাওয়া ভাতের স্বাদই সবচেয়ে মিষ্টি নিবারণ। আজ যে মাছটা তুমি দিলে সেটা শুধু মাছ নয় গো, সেটা একটা পরিবারের হাসি ফিরিয়ে দিল। তোমার মনটা সত্যিই বড়, তোমার বাবার মতোই। সেও এমনই ছিল, হাত খোলা, মন খোলা। ঠাকুমা, আমাকে আর একটু ভাত দাও না। এই সর্ষে দিয়ে ভাতটা এত ভালো লাগছে যে থামতে পারছি। আমার মা এত ভালো রান্না করতে পারে না। ওকে তুমি একদিন শিখিয়ে দিও। হ্যাঁ, তোর মাকে বলিস না যে তোর রান্না ভালো না, নইলে তোর কান গরম হবে। নে, আর একটু ভাত দিচ্ছি, কিন্তু ধীরে খা, গলায় কাঁটা ফুটবে যে। ঠাকুমা, তোমার এই রান্নার গন্ধে পুরো পাড়া মেতে উঠেছে। আমি আসার পথে দেখলাম কালিদি জানলা দিয়ে উকি মারছে, গন্ধ পেয়ে ওর মুখে জল চলে এসেছে। কালীকে একদিন ডেকে খাওয়াবো, আজ তো আমার নিজের লোকেদের জন্য। মধু, তুই খাচ্ছিস না কেন? চুপচাপ বসে আছিস যে। খাচ্ছি ঠাকুমা, তোমার মুখের হাসিটা দেখছিলাম। এই হাসিটার জন্যই তো সকালে নদীতে গিয়েছিলাম। মধু, জীবনে অনেক ঝড় আসবে, অনেক ঢেউ আসবে, কিন্তু যতদিন পাশে ভালো মানুষ আছে নৌকা ডুবে না, মনে রাখিস। কুসুম, জানো আজকে সকালে ঠাকুমা কি বলেছে? বলেছে সংসারের সবচেয়ে বড় সম্পদ নদীর ইলিশ নয়, এক থালা গরম ভাতের পাশে বসে থাকা আপন মানুষগুলো। ঠাকুমা ঠিকই বলেছেন, আমরা সবাই তো খুঁজে বেড়াই বড় বড় সুখ, কিন্তু আসল সুখ লুকিয়ে থাকে ছোট ছোট জিনিসের মধ্যে। তুমি জানো কুসুম, কালকে আমি অনেক কিছু শিখেছি যে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না।
আর একটা কথা, তুমি আমার জীবনে যে জায়গাটায় আছো সেটা কেউ নিতে পারবে না। ছোটবেলা থেকে তুমি আছো আর থাকবে। মধু, তুমি এত কথা বলতে পারো সেটা তো আমি জানতাম না। আচ্ছা, জাল শুকিয়ে গেলে আবার নদীতে যাবে? আজ আবার ইলিশ ধরবে? ধরবো তো, আর এবারের ইলিশটা তুমিও খাবে। ঠাকুমার হাতের রান্না, তোমাকেও তো নেমন্তন্ন করতে হবে। দেখো, আগে ধরো তো। নদী কি দেবে আগে থেকে বলা যায় না। তোমার বাবা বলতো না, নদী তার ইচ্ছায় দেয়, মানুষের ইচ্ছায় না। বাবা বলতো, কিন্তু বাবা এটাও বলতো যে মাঝি আশা নিয়ে জাল ফেলে, নদী তাকে কখনো একেবারে ফাঁকা হাতে ফেরায় না। তাহলে যাও, আশা নিয়ে যাও, আমি পাড়ে অপেক্ষা করব।